একবারও আরানের সাথে চোখাচোখি হয়নি তার। এই থেকে প্রমাণিত আরান আনিসার দিকে একটিবারও তাকায়নি। এটা দেখে আত্মস্থ আনিসা চেহারার অন্যদিকে ফিরিয়ে নিল। আনিসার আংটি পরানো দিয়ে সমাপ্তি হলো অনুষ্ঠানের। জানবি আনিসা থুতনি ধরে কমপক্ষে 2-3 বার আওড়ালো মাশাআল্লাহ। আদনানের পক্ষ থেকে আজ মির্জা পরিবার বাদে তেমন কেউ আসেনি। আত্মীয় স্বজনদের আনতে গেলে সমস্যা আরো বাড়তো বই কি, কেন মির্জাদের আত্মীয়দের পালা অনেক ভারী। শিকদার বাড়িতে এত আত্মীয়দের জায়গা দেওয়া সম্ভব না। পরে দেখা গেল আনলো ভালো কথা, কিন্তু জায়গা দিতে পারলো না। বিষয়টা অত্যন্ত দৃষ্টিকটু লাগবে তখন। এসব দীর্ঘ ভাবনা থেকে আজ তেমন কাউকে আনেনি আলতাফ মির্জা। সহসা আরায়া বাম সাইডের থেকে আনিসার সামনে এসে উড়ন্ত পাখির হাত দুটো মেলে দিয়ে দাঁড়ালো। আরায়া এভাবে দাঁড়াতে দেখে সবাই উদ্গ্রীব চোখে চাইলো। এখন সবার মনোযোগ আরাতে স্থির। সেই সুযোগে আরান আনিসার আংটি পরানো হাতটি নিজের দিকে টেনে টুসটাস 3টে চুম্বন করে। আগের ন্যায় স্বাভাবিক হওয়ার ভান ধরে রইল। ঘটনাটা এতই দ্রুত ঘটেছে যে আনিসার পল্লব ফেলার মতো সময় পেল না। হাতে ঠোঁটের আর্দ্র স্পর্শ পাওয়ার সাথে সাথে ত্বরান্বিত আনিসা হাত গুটিয়ে নিল। আখি তার অকিকোটর থেকে বের হওয়ার উপক্রম হয়েছে। দিন দুনিয়া এক জায়গাতে স্থির। সর্বপ্রথম কাঙ্ক্ষিত পুরুষের স্পর্শ পেয়ে আনিসা চোখ বুজে নিল। আরানের কাজের সমাপ্তির পর আরায়া নিজ জায়গা গিয়ে বসল। এমন করে দেখার কি আছে? পা ব্যথা করছিল, তাই একটু দাঁড়িয়েছিলাম। আনিসা এখনো অচপল দৃষ্টিতে আরানের দিকে তাকিয়ে আছে। সম্পূর্ণ ঘটনা বুঝতে আনিসার মিনিট সেকেন্ড লাগলো। আরায়ার দিকে তাকিয়ে দেখলো আরায়া তার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। আনিসার আর বুঝতে বাকি রইল না, এই প্ল্যানটা এই দুই ভাই বোন মিলেই করা। দেহটা যেন ক্রমশ দুর্বল হয়ে আসছে। দেহের অবলম্বনের জন্য ঠেস দিয়ে সোফায় হেলান দিল। অদ্ভুত ভঙ্গিতে হাসপাস করছে মির্জা। মনে মনে হাজারখানেক বকলো আরানকে। লজ্জা শরমের বালাই ভুলে গেল নাকি? সবার সামনে এরকমটা কেউ করে? এরকম পরিস্থিতির শিকার হয়ে বেশ কুণ্ঠা পাচ্ছে মেয়েটা। ব্যাপারটা বোধগম্য হতে আরান চোট কামড়ে হাসলো, অতঃপর কণ্ঠ খাদে নামিয়ে বলল, তুমি হলে সেই পরশমণি যার স্পর্শে বরফ গলতে সক্ষম। তাই তো এই পাথরের মতো হৃদয়টা জুড়ে শুধু তোমার বসবাস। এতক্ষণ যাবৎ ঘটনাটা অরুর তীক্ষ্ণ নজর থেকে এড়াতে পারেনি। দোতলার করিডোর থেকে অরুর সমস্ত কিছু দর্শন করেছে। আরানের কাণ্ড দেখে অরু মনে মনে হাসলো। এই মানুষটা একটা পুরোই রহস্য, যাকে বোঝা মুশকিল নয়, অসম্ভব বটে। এতক্ষণ ধরে পাত্তা না দিয়ে শেষে ছক্কা মেরে দিয়েছে। করিডোরের অরুর ঠিক বাপাশে এসে দাঁড়িয়েছে নাহিদ। আর সবার সাথে কালার ম্যাচিং করে সেও নীল পাঞ্জাবি পরিধান করেছে। মূলত বিয়ের মৌসুমে সবার জন্য যত কাপড় দরকার ছিল সব আরান দিবে, এরকমটাই বলেছে আরান। আজকে সবার ড্রেসগুলো আরান পাঠিয়েছে। নাহিদের পুরো শরীর ঘামে জপজপে হয়ে গিয়েছে। সকাল থেকে খাটুনির তো আর কম ছিল না। পাঞ্জাবির হাতা দিয়ে কপাল লেগে থাকা ঘাম বিন্দু বিন্দু মুছে ফেলে পাশ ফিরে একটিবার অরুর দিকে চেয়ে ফের লিভিং রুমের দিকে দৃষ্টি তাক করলো। অমায়িক মেয়েটা আজ অস্থির কেন হয়ে আছে সেটাই অজানা নাহিদের কাছে। উপরে হাসি মুখের ভান করে ভেতরে যে হৃদয়টা ক্রোধে জ্বলছে নাহিদ তা ভালোই বুঝতে পেরেছে। আরে সত্যিকার বলতো, তোর হয়েছেটা কি? নাহিদের কণ্ঠস্বরে কর্ণগোচর হতে এই বিকৃত মুখশ্রী নিয়ে তাকালো অরু। আজ যেন চিরন্তন সত্যের মেলা বসেছে। সকাল থেকে সবাই প্রশ্নের ঝুড়ি নিয়ে বসেছে, থামার নাম নিচ্ছেই না। ইচ্ছে করছে এক্ষুনি ছেলেটার উপর প্রহার চালাতে, কিন্তু সভ্যরু তো আর এটা করতে পারে না। যতই হবে হোক বড় ভাই। কিছু হয়নি অর্থাৎ অনেক কিছু হয়ে গেছে, বিরাট কিছু হয়ে গেছে। সত্যিকার বলতো, তুই আবার কোনো ঝামেলা করিসনি তো? আরেক দফা বিকৃত হয়ে এলো অরুর মুখশ্রী। অরুর চোখ রাঙিয়ে শ্মশানের ভঙ্গিতে বলো, ওর চুপ কর শয়তান, ঝামেলা আমি নয় করিস তোরা, কিন্তু শেষে গিয়ে ফেসে যাস আমি। নাইদের মুখটা যেন সংকুচিত হয়ে এলো। দুজনের মধ্যে মিনিট খানিক নীরবতা বিরাজ করলো। ঠিক 1 মিনিট সময় পর অরু সুথল, নাহিদ আমরা কত দূর এসেছি? ফোন করে জানালে একটু আগে বাড়ি থেকে রওনা দিয়েছে। নাজিকা বাদে সবাই আসছে। নাজিকা আসছে না কথাটা শুনে অরুর ভ্রুকুঞ্চন মিলিয়ে এলো। এই মেয়ের বিশ্বাস নেই। শুরু থেকে নাজিকা আর অরু সম্পর্কটা তেমন একটা ভালো ছিল না। অরুর কাছে নাজিকা নিতান্তই একটা সাইকোপ্যাথ, যার কাজ হলো অযথা মানুষের পেছনে লাগা। এই মেয়ে যে আরো কত কি করেছে তার কোনো ইয়াত্তা নেই।
ওরু ঘড়িটা এদিক ওদিক নারী সুথায়। নাজিকা কেন আসছে না? ওর নাকি আজ একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, তাই ও আসতে পারবে না। আচ্ছা, নাজিকা অর্ডারে রাহাত অ্যান্সার শিটগুলোতে তোর ফাইলে ঢুকিয়ে দিয়েছিল, এটা তো শিওর তাই না? তো এখন তুই কি কোনো পদক্ষেপ নিবি নাজিকার বিরুদ্ধে? অনেকটা আগ্রহের সাথে বিরক্ত মুখশ্রী নিয়ে তাকালো। তার চাউনি দেখে নাহিদ একটু হলেও ঘাবড়ালো। তবে নাহিদের অবয়বের পরিবর্তন অগ্রাহ্য করে বাঁকা হেসে মনে মনে বলল, তুমি যতই পালাও না কেন, তোমার পালানোর পথের শেষ প্রান্ত আরোরা শিকদারে এসে থামবে। পাখি, যত ওরা উড়ে নাও, কারণ তোমার ডানা খুব শীঘ্রই আমি কাটতে চলেছি। ওর হাসির আক্ষরিক অর্থ বুঝলো না নাহিদ, তবে সে নিশ্চিত এই মস্তিষ্ক খারাপ কিছু চিন্তার জট পাকানো তারের মতন পেঁচালেও মুখভঙ্গি স্বাভাবিক রেখে অরু উত্তর দিল, ভুলের কোনো ক্ষমা নেই আর শাস্তির কোনো শেষ নেই। আরোরা শিকদার কাউকে সহজে ছেড়ে দেয় না, কিংবা ছাড় দেয় না। প্রতিপক্ষ যদি সমান লেভেলের হয় তাহলে গেমের মজাটাই অন্যরকম। বাকুড়ি সম্পূর্ণ করে রাগে ধপাধপ পা ফেলে উক্ত স্থানটি ত্যাগ করলো অরু। অরুর ভাষ্যের আগা মাথা কিছু না বুঝলেও নাহিদ এটা বেশ বুঝতে পারছে। সামনে অপ্রত্যাশিত কিছু ঘটে চলেছে, কিছু ঘটতে চলেছে। কি জানি কার জীবন ভয়াল দংশনের শিকার হয়। অরুর যাওয়ার পানে হেঁচে গভীর ভাবনায় বিভোর নাহিদ দুর্বোধ্য স্বরে বলা, আর শিকদার, সত্যি তুমি একটা মিস্ট্রি বক্স, যাকে সম্পূর্ণ বোঝা কখনো সম্ভব নয়। তোমার মাথায় এখন কি চলছে সেটা আংশিক কেউ অনুমান করতে পারবে না। কে জানে আবার কোন ঝড় ঘনিয়ে আসছে। তুমি আর তোমার প্রতিপক্ষ একদম সমান লেভেলের, কেউ কারো থেকে কম নয়। ওয়াসিফ শেজাদ চৌধুরী যদি একজন মাফিয়া হয়, তাহলে তুমি হলে রহস্যময় মানবী। যদি বলি অসমাপ্ত মহাপথ এটা, যদি বলি নিঃস্বার্থ পেয়ারে আবদ্ধ দুজন, ভবিতব্যের বন্ধনে বেষ্টিত এক রহস্যময় প্রেম গাথা, যার সমাপ্তি কোথায় এসে ঠেকবে তা সবার অজানা। সময়টা এখন হয়তো 3টার ঘরে। তখন বাহ্যিক প্রকৃতিতে তীব্র রোদ বিরাজমান। বাইরের পানে তাকালে মনে হচ্ছে এক্ষুনি চোখ ঝলসে গিয়ে কয়লাতে রূপান্তরিত হবে। চতুর্দিকে ফ্যাপসা গরমে অতিষ্ঠ করে তুলেছে জনজীবন। প্রকৃতির এ কোন নিয়ম ধারা জানা নেই। ভোরের দিকে কুয়াশায় ঢেকে রাখে নিজেকে, দুপুর হতে হতে রুদ্র রূপ ধারণ করে। আজ যেন সময় কচ্ছপের গতিতে চলার শপথ গ্রহণ করেছে। কিছুতেই মুহূর্তগুলো শেষ হচ্ছে না। বিশ্ব ব্রহ্মাণ্ডের সময় যেন বারবার টাইম ট্রাভেলিং করে একই জায়গায় ফেরত আসছে। ধীরগতিতে সে যাতে এগিয়ে যাচ্ছে একটা বদ্ধ রুমের দিকে। বাড়ির গোল করা একটা মোটা পিলারের ক্রস করে যখনই সামনে যাবে ঠিক তখনই আকস্মিক স্থবির দাঁড়িয়ে গেল শেহজাদ। সামনে পথে আটকে থাকা ইমদাদ চৌধুরী নিরেট চোখে শেহজাদের আপাত মস্তক পর্যবেক্ষণ করলো। এলোমেলো চুল, ক্লান্ত চেহারা, পরনে একটা হোয়াইট শার্ট যেটার উপরিভাগে দুটো বোতাম খোলা ব্ল্যাক ডেনিম জিন্স। রোলেক্সের ওয়াচটা ঢিলে হয়ে হাতের কবজির অনেকটা নিচে গিয়ে ঠেকেছে। শুকনো চেহারার দিকে তাকালে মনে হচ্ছে হয়তো কোনো নিদারুণ যন্ত্রণা এই চেহারার পেছনে লুকায়িত। ম্লান আখি জোড়া দ্বারা প্রমাণিত কাল সারাটা রাত নির্ঘুম কাটিয়েছে সে। যাদের এহেন দশা দেখে ইমদাদ চৌধুরীর চোখ মুখ শক্ত হয়ে এলো। তিনি কঠোর বাক্যে সুথল, তুমি কি অসুস্থ? শেহজাদ ভ্রুকুটি কিঞ্চিত পরিমাণ উঁচিয়ে বলে, আমাকে দেখি কি আপনার অসুস্থ মনে হচ্ছে? সত্যি বলতে তোমাকে এখন দেখে মনে হচ্ছে কোনো মানসিক হাসপাতালে থেকে পালিয়ে এসেছো। এমন বেফাস কথা বলে ইমদাদ চৌধুরী নিজেই পিলে চমকে উঠল। কি বলে ফেলেছে সেটা বোধগম্য হতে ইমদাদ চৌধুরী মুখ চুপসে এলো। তিনি মলিন চেহারার দিকে তাকালো। ধূসর আখিজোড়া প্রতিক্রিয়াবিহীন, নেই কোনো পদক্ষেপ। সবকিছু ইমদাদ চৌধুরী মাথার উপর দিয়ে যাচ্ছে। এই ছেলে আজ এত ভদ্র হলো কিভাবে? পরক্ষণে মস্তিষ্কে কিছু একটা নাড়া দিতে ইমদাদ চৌধুরী চোখ মুখে নেমে এলো অনুশোচনা, অনুতাপে মাথা ঝুঁকিয়ে নিল। ইস, কত বড় ভুল যেন করে বসেছে সে। আজকে দিনটা কিভাবে ভুলে গেল? এসব ভাবতে বুকটা ধপ করে উঠলো তার। দিন দিন ক্রমশ শরীরটা অসুস্থ হয়ে পড়েছে। ভুলে যাওয়ার মতো অদ্ভুত রোগ হানা দিয়েছে শরীরে, তাই হয়তো দিনটা ভুলে গেছে। শেহজাদ ইমদাদ চৌধুরীর খোঁচামূলক কথার পাশে কোনো রকম প্রতিক্রিয়া দেখালো না। ইমদাদ চৌধুরীর সাথে কথা বাড়ানো মানে নিজের সময় নষ্ট করা, যা এই মুহূর্তে শেহজাদ করতে অনিচ্ছুক। কোনোরকম ভনিতা ছাড়া কাঙ্ক্ষিত স্থানে যাওয়ার উদ্দেশ্যে সামনের দিকে
পা বাড়ল সে। এই নশ্বর দুনিয়ায় একদিন না একদিন মানব অস্তিত্ব বিলীন হবেই। সমস্ত প্রাণীকুলকে একদিন পাড়ি জমাতে হবে অন্য এক জগতে। কিন্তু একটা কথা ভাবলে অদ্ভুত লাগে, তাই না? এই অস্থায়ী পৃথিবীতে সততা সত্যের পথ যারা অনুসরণ করে তারাই যাতনা বেশি ভোগে। মানব অস্তিত্বের মতন যেন সত্য ধীরে ধীরে শূন্য মিলিয়ে যাচ্ছে। মিথ্যেকে প্রশ্রয় দিয়ে মানুষের দিন দিন পাপের গণ্ডি বাড়িয়ে নিজেদের পাপী নিকৃষ্ট হিসেবে গড়ে তুলছে। দোতলার একেবারে কর্নারে বদ্ধ রুমটি আজ 5 বছর পর উন্মুক্ত হলো শেহজাদ। গত কয়েক বছরে কামরা বন্ধ থাকার কামরার সুবিন্যস্ত বৈশিষ্ট্যটা বিলুপ্ত হয়ে গেছে। ধুলোবালিতে পরিপূর্ণ হয়ে গেছে কামরা। দেয়ালে আনাচে কানাচে মাকড়সার জাল বুনে সেখানটায় লটকে আছে। কামরাটা যেন ঘুটঘুটে অন্ধকারে তলিয়ে গিয়ে এক পাতালপুরীতে পরিণত হয়েছে। পাঁচজনটা মানুষটা আজ নিশ্চুপ। যে কেউ ভালো মতো রিসার্চ করলেই নিঃসন্দেহে বলতে পারবে হয়তো একসময় সে কোনো জঘন্য মৌনতার শিকার হয়েছিল সে। এই কক্ষে বহিরাভূত মানুষদের প্রবেশ নিষেধ। এই নিষেধাজ্ঞা স্বয়ং ওয়াসিফ শেহজাদ চৌধুরী জারি করেছে। কয়েক বছর ধরে কক্ষটায় কেউ প্রবেশ করেনি। দরজার সামনে একটা বড় তালা ঝুলানো আছে। দীর্ঘদিন পরিষ্কার না করা দরজা খুলে ঢুকতে ময়লা আবর্জনা নাকে আসতে কেসে উঠল শেহজাদ। মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে রুমে প্রবেশ করে। তারপর দরজা বন্ধ করার উদ্দেশ্যে পেছনে ফিরতে ইমদাদ চৌধুরী দেখে কপাল কুঁচকে এলো তার। শেহজাদকে রুমে ঢুকতে দেখে ইমদাদ চৌধুরী চোরের মতন উকিঝুঁকি মেরে রুমের অভ্যন্তরে পর্যবেক্ষণ করতে চাইল, কিন্তু আকস্মিকভাবে শেহজাদকে পেছন ফিরতে দেখে ভ্যাবাচাকা খেলেন তিনি। পরের মুহূর্তে স্বাভাবিক হওয়ার ভান ধরলেন। ভাবটা এমন যেন সে শুদ্ধ জন্মাগত একটা নিষ্পাপ বাচ্চা যে ইহজন্মে কোনো পাপ করেনি। উকি মারা তো দূরের কথা। ইমদাদ চৌধুরী চোরা চোখে তাকালেন শেহজাদের পানে। অমনি চোকাচি হলো দুজনের। আগ্নেয়গির অগ্নুপাতের মতো ফুঁসে উঠল শেহজাদ। ইমদাদ চৌধুরী সেই নিদ্র যুগলে দৃষ্টি স্থির করে রাগান্বিত কণ্ঠে বলে, আড়ি পাতা কান পাতা কোনো ভদ্রলোকের কাজ হতে পারে না আমার ধারণা মতে। অমনি ইমদাদ চৌধুরী মুখশ্রী জুড়ে নেমে এলো আমাবস্যার মতো অন্ধকার। থমথমে মুখে দাঁড়িয়ে রইল তিনি। ইঞ্চি পরিমাণ পর্যন্ত নড়ল না ক্রোধের তাড়না। ইমদাদ চৌধুরী যেন ক্ষণিকের জন্য অনিয়ন্ত্রিত হয়ে মনে মনে নিজেকেই বকে যাচ্ছে তিনি। এই দুরন্ত ছেলেকে শায়েস্তা করতে গিয়ে প্রতিবারই নিজেই শায়েস্তা হয়ে যায়। এক্সট্রা অর্ডিনারি এটা কিভাবে তার ছেলে হলো বুঝে না তিনি। ছেলের সবচেয়ে বড় গুণ হলো কাউকে অপমান করলে তা ভদ্রভাবে করবে। এত সুন্দর ভাষা অপমান করবে যে বিপরীত প্রান্তের লোকটা একেবারে বেকুবি বনে যাবে, কথা বলার ভাষা হারিয়ে ফেলবে। এসব আকাশ পাতাল ভাবতে ভাবতে ইমদাদ চৌধুরী জায়গাটা ত্যাগ করলো। ফুটফুটে আধার বৃষ্টিতে পুরো কামরাটায় চোখ বুলালো শেহজাদ। কামরা নোংরা হলেও নেই কোনো ধ্বংসস্তূপ। বিছানার চাদরটা নোংরায় কালো হয়ে লেপটে আছে একদম সেই দিকটা তাকিয়ে দীর্ঘশ্বাস পেল শেহজাদ। উইন্ডোর পর্দাগুলো ঢেকে রাখায় দিনের বেলা রুমটাতে বিরাজ করছে কৃষ্ণবর্ণের অন্ধকার। উইন্ডোর পর্দাগুলো সরিয়ে দিয়ে আলোকিত করলো রুমটা। শেহজাদ বিমর্ষ মুখে পুরো রুমটায় সূক্ষ্মভাবে অবলোকন করছে। কয়েক সেকেন্ডের পর দরজায় টোকা পড়তে শেহজাদ এগিয়ে দরজা খুললো। একটা সার্ভেন্ট রুমের বাইরে একটা প্যাকেট নিয়ে দাঁড়িয়ে ছিল। দরজা খুলে শেহজাদ প্যাকেটটা হাতে নিতে সার্ভেন্ট যেভাবে এসেছিল ঠিক সেভাবে নতজন হয়ে চলে গেল। শেহজাদ প্যাকেট থেকে একটা চাদর বের করলো। অতঃপর বিছানায় থাকা চাদরটি তুলে নতুন বের করা চাদরটি বিছিয়ে দিল। দক্ষ হাতে সে পুরো রুমটা আংশিক পরিমাণ পরিষ্কার করলো। ধুলোবালি নাকে ঢোকার কারণে ক্রমাগত কাশতে কাশতে সবটা পরিষ্কার করছে শেহজাদ। সবকিছু ঠিকঠাক করে বড় বড় করে শ্বাস নিল ও। কামরায় বিদ্যমান রয়েছে হরেক রকমের বইয়ের ভর্তি একটা বুকশেলফে থাকা ময়লাগুলো পরিষ্কার করে যত্ন সহকারে বইগুলো ঠিক করে রাখলো শেহজাদ। অতঃপর দেয়ালে লটকানো ফ্রেমগুলো শিউরে আসতে থেমে গেল। দেয়ালে টাঙানো একটা বড় ফ্রেমের ছবিতে একটা মেয়ে খিলখিলে হাসছে। ছবিতে হাত বুলাতে শেহজাদের চোখে বেগ গড়িয়ে পড়লো তপ্ত নোনা জল। আশ্চর্যের কথা হলো একটা পুরুষ সহজে কাঁদে না, সেখানে শেহজাদের মতো পাষণ্ড মনের মানুষ কাঁদছে। ব্যাপারটা হজম করার মতো মোটেও নয়। একটা কঠিন মনের মানুষ কারোর জন্য কাঁদছে, তার মানে সে কেউ ব্যক্তিটা নিশ্চিত অনেক কাছের কেউ। বরফের মতন মানুষের হৃদয়টা আজ এত কেন বিচলিত? সেই জমাট জলের মতো হৃদয় ভেদ করে কিভাবে কারো জন্য আর্তনাদ বের হলো? ছবিটাকে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে শেহজাদ ব্যথিত কণ্ঠে অস্পষ্ট স্বরে আওড়ায়,
হিয়া, একটু থেমে ফের নিভে যাওয়া গলায় বলে, তোমার প্রত্যেকটা জিনিস তুমি যেমনটা রেখে গিয়েছিলে তেমনটাই আছে হিয়া। তুমি যাওয়ার পর এই কক্ষে কেউ প্রবেশ করেনি, আমি প্রবেশ করতে দিইনি। তুমি ফিরে এসে তোমার জিনিস ঠিক জায়গায় দেখতে পাবে। রুমে থাকা প্রত্যেকটা জিনিস নিজের জায়গায় আছে, কিন্তু কিন্তু রুমের মালিকটাই তো নেই। শেষের কথাটা বলতে গলা ধরে আসছিল শেহজাদের। আজ শেহজাদের অভিব্যক্তির তেজি ব্যক্তি সত্তাটা যেন ঠুনকো হয়ে এসেছে অতীত জুড়ে, যেন রয়েছে বিষাদময় স্মৃতির মেলা। মনের গহীনে ঝড় ঝাঞ্ঝা প্রাকৃতিক বিপর্যয় ঘটে যাচ্ছে, তবুও উপরে শান্ত থাকার ভান ধরে আছে। এতটা শান্ত কখনো তাকে দেখেছে বলে কেউ মনে হয় না। বন্ধ কাচের দরজাটার পানে চেয়ে আগে ফুসছে সে, চোখের কোণায় জল চিকচিক করছে, আর এক বিন্দু পরিমাণ জল বাড়লে যেন চোখ বেয়ে গড়িয়ে পড়বে জলের ফোয়ারা। পাশেই চাইসা দাঁড়িয়ে মাইরার গতিবিধি পরখ করছে। একটা সময় এসে চাইসা প্রচণ্ডভাবে বিরক্ত হলো। 1 ঘন্টা ধরে এখানটার ঠায় দাঁড়িয়ে ইতিমধ্যে পা ব্যথা করছে, সাথে সাথে মাথা ব্যথা অবধি শুরু করে দিয়েছে। এইসবের মানে কি মায়েরা? তখন থেকে এইখানে নিজেও দাঁড়িয়ে আছিস আর আমাকেও দাঁড় করিয়ে রেখেছিস কেন? মায়েরা দৃষ্টি ফিরিয়ে চাইসার দিকে তাকালো। রাগে তার সর্বাঙ্গ কাঁপছে। এই মেয়ে নির্ঘাত বোকা, নাইলে এইরকম কথা কেউ বলে? যেখানে তার অতিরিক্ত রিয়াক্ট করার কথা সেখানে সে বলেছে এখানে দাঁড়িয়ে আছিস কেন? ব্যাপারটা অসহ্যকর লাগলো মায়েরার নিকটে। চোখ কথায় রাখিস তুই চাইসা? দেখলি না শেহজাদ ভাইয়া ওই রুমে যেই ঢুকলো তারপর আর বের হওয়ার নামই নিচ্ছে না। মায়েরার কথার পিঠে চাইসার সহজ সবটা জবাব। ভাইয়ের টাইমে ভাইয়া বের হয়ে আসবে, আমরা কেন শুধু শুধু দারোয়ানগিরি করছি? তৎক্ষণাৎ তিক্ত ভাষে মায়েরা বলো। বুঝিস না ব্যাপারটা? ওই বিরক্তিকর মেয়েটা মরেও শান্তি দিল না। মাইরা, তুমি এসব কি বলছো? মাথা ঠিক আছে তোমার? একটা মানুষকে নিয়ে এমন বাজে মন্তব্য তুমি করতে পারো না। এরা যখন ঘৃণামূলক কথাগুলো বলছিল তখনই উত্তর স্থানে তনিমা চৌধুরী এসে উপস্থিত হয়েছিল, আর মায়রার এহেন কথা মাঝপথে থামিয়ে দিয়ে নিজ ভাষা সমাপ্তি করলেন। গ্রানি, আমি কোনো বাজে মন্তব্য করছি না, যা সত্যি তাই বলছি। শুনেছি কোনো কাজে সফলতা আসার জন্য বারবার চেষ্টা করতে হয়, আর 1000 চেষ্টার পরও আমি আজ পর্যন্ত আমার প্রশ্নের উত্তর পেলাম না। তোমার প্রশ্নটা কি জানতে পারি? হিয়া নামক মেয়েটা শেহজাদ ভাইয়ের কি হয়? কেন শেহজাদ ভাই হিয়া বলতে পাগল? আমার অন্য কিছু মনে হয়। ওই সামান্য মায়রার এমন বাক্য স্ফুরণে তনিমা চৌধুরী নরম গলায় প্রশ্নটা ছুটতে তিনি মিনি সেকেন্ডের মাঝে মায়রার ক্ষিপ্ত কণ্ঠের উত্তর চলে আসলো। অবিলম্বে তনিমা চৌধুরী শক্ত কণ্ঠে ঘুরছে উঠছে। মাইরা, ভুলে যেও না ওয়াসিফ শাহজাদ চৌধুরী আজ সশরীরে দাঁড়িয়ে আছে শুধুমাত্র হিয়ার কারণে। কে কি করলো তাতে আমার কিছু যায় আসে না গ্রানি। আমি শুধু এটুকুই বলবো, আমার মায়ের সাথে যেন নতুন করে কোনো অন্যায় না হয়। কথাটা বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না মাইরা। গটগট করে বড় বড় পা ফেলে চলে গেল। মাইরার যাওয়ার দিকে তাকিয়ে তনিমা চৌধুরী বুক চিরে বেরিয়ে এলো হতাশার শ্বাস। এক অদৃশ্য আবরণে সব কটা সত্তা নিজেদের বেষ্টিত করে রেখেছে। যে কে আপন কে পর তা বোঝাই যায়। পাশে থাকা চাইসা তনিমা চৌধুরীর কাঁধে মাথা রেখে বলে, গ্র্যানি, হিয়া কি সত্যি আর নেই? মায়েরা এত কিছু বললো আর তুমি কিছু বললেও না। আর যতবার হিয়ার কথা ওঠে ততবার ছোট মমের কথা কেন বলে মায়েরা? হিয়ার পরিচয় জানে বলেই মায়েরা এইরকম প্রতিক্রিয়া দেখিয়েছে। তুমি জানলে তুমিও মায়েরার মতো রিয়াক্ট করতে। চাইসার কথার প্রত্যুত্তরে তনিমা চৌধুরী গাম্ভীর্য চেহারা এনে কথাটা বলল যে আদৌ চাইসার কানে পৌঁছেছে কিনা সন্দেহ। এসকে মেনশনে একটি স্টাডি রুমে রয়েছে, যেখানকার 4 দেয়াল জুড়ে রয়েছে বুকশেলফ। কক্ষটার ডেকোরেশন একটু বিচিত্র ধরনের। প্রয়োজনীয় ফার্নিচার ছাড়াই একটা ফার্নিচার নেই উত্তর রুমে। প্রতিটি দেয়ালে ওয়াল ক্লক লটকানো আছে। উদম গায়ে টেবিলের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে একদানি মনোযোগ সহকারে রুবিক্স কিউব মেলাচ্ছে শেহজাদ। পরনে শুধু একটা ব্ল্যাক ট্রাউজার। তার পরনে তার সামনে নীরব দর্শক বেশভূষায়
আরান আর রিক ঠায় দাঁড়িয়ে। সেজাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ ছাড়া আপাতত তাদের আর কোনো কাজ নেই। পুরো রুমে নিঃশ্বাস নির্গমনে কার্বন ডাই অক্সাইড ও অক্সিজেন ব্যতীত অন্য কোনো কিছুই বেশি বেড়াচ্ছে না। কোনো শব্দ ধ্বনিত করছে না কেউ। জরুরিভাবে তলব করার কারণে আরান অবিলম্বে কৃষ্ণপুর গ্রাম থেকে ঢাকা এসেছে, কিন্তু আসার পর থেকে সেজাদ একটা শব্দ উচ্চারণ করেনি। রুবিক্স কিউব মেলাতে মেলাতে ব্যস্তময় সময় কাটাচ্ছে। কিছুক্ষণ পর পর অদ্ভুত কিছু শব্দ উচ্চারণ করছে। টিক টক টিক টক টিক টক। কিছু সময় পর আকস্মিক সেজাদ রুবিক্স কিউবটা আরানের দিকে ছুঁড়ে মেরে পড়ে। গেম ওভার। সঙ্গে সঙ্গে আরান রুবিক্স কিউবটা ক্যাচ করে নেয়। অতঃপর রুবিক্স কিউবটা বামে ডানে উল্টে পাল্টে দেখে পুরো কিউব মিলিয়ে ফেলেছে সেজাদ। এইসব কি গেম খেলে কে জানে এই ছেলে। আরান আজ পর্যন্ত সেজাদকে অবসর টাইমে 2টা গেম খেলতে দেখেছে, কিউব মেলানো আর পকিং বিল্ডার সিটি গেম। অদ্ভুত রহস্যময় মানব যাকে বুঝতে আরানের আরো কাঠকয়লা পোড়াতে হবে, সেটা ভালোই করে জানে সে। এই আজব মানবের রহস্য খোঁজার খপ্পরে একদিন না আরান পাগলা গারদে ভর্তি হয়ে যায় গিয়ে। আরান রুবিক্স কিউবটা টেবিলের উপর রেখে কণ্ঠে সুস্থির করে বলে, কি সমস্যা শেহজাদ? এভাবে হুট করে তলব করার মানে কি? তুই জানিস না কাল আমার বিয়ে, আজ রাতে অনুষ্ঠান রয়েছে। এখন আমি এভাবে ঢাকায় চলে এলাম, বড় আব্বু কি ভাববে? এটা করা তোর উচিত। হঠাৎ করে আরান থেমে গেল অপ্রত্যাশিত কোনো কিছুর দর্শনে। সেজাদ রিভলভার ভর্তি একটা বক্স পা দিয়ে ঠেলে দিল ফ্লোরে টাইলসের হাওয়ায়, কারণে বক্সটা গড়িয়ে গিয়ে রিকের পায়ের কাছে এসে থামলো। অপরদিকে আরান কোনো কিছু বুঝে ওঠার আগে সেজাদ রিকের উদ্দেশ্যে গমগমের স্বরে বলে, রিক, শুট হিম রাইট নাও। রিক থতমত খেয়ে গেল। এন আদেশে আরানের পাড়ে তাকিয়ে একটা শুষ্ক ঢোক গেল। বসের অর্ডার ফলো করে একটা মাফিয়াকে মেরে দিবে? মাফিয়া এরিক কি তাকে অমনি ছেড়ে দিবে? 2 ভাই 2 মাফিয়ার মাঝখানে বেচারা রিক বিনা দোষে হয়তো কি চেপটা হচ্ছে। রিক অসহায় দৃষ্টিতে তাকালো আরানের দিকে। আরান রিকের দৃষ্টি তেমন গ্রাহ্য করলো না। তার সম্পূর্ণ দৃষ্টি উপেক্ষা করে সেজাদের পানির চেয়ে ইনিয়ে বিনিয়ে বলল, হোয়াট আর ইউ সেইং? মাফিয়া বস বিএসকে? আরানের ভাবমূর্তি পরিদর্শন করে ফিচেল হাসলো সেজাদ, যে হাসির আক্ষরিক অর্থ অজানা আরানের। চেহারার আদলে ফিচেল হাসিটুকু বজায় রেখে বলে, আমি অতটাও দয়ালু নই যতটা তুমি আমায় ভাবছো। মাফিয়া এরিক ওরফে আরান মির্জা আমার কারিগর। আমি নিজেকে নিজে দক্ষ হাতে তৈরি করেছি, যাতে কেউ কোনোদিন কোনোভাবেই আমার রাস্তার দেয়াল হয়ে দাঁড়াতে না পারে। তোমার পার্সোনাল লাইফকে প্রফেশনাল লাইফের মাঝে টেনে আনা একটা বাহানা মাত্র। সেজাদের কথাগুলো কর্ণগ্রহ হতেই আরানের চেহারা সুকুঞ্চিত হয়ে এলো। তারপর নিজেকে যথাযথ ধাতস্থ করে শক্ত কণ্ঠে বলে, রেজওয়ান তালুকদারের গেম ফিনিশ করার সঠিক সময় কি এটাই? সেজাদ খাড় পাকিয়ে থাকলো আরানের মুখপানে। অতঃপর নিজ অবস্থানে ফেরত এসে সিরিয়াস ভঙ্গিতে বলল, যেই খেলা আমি খেলি তার একটাই রুলস, যদি শুরু করো তাহলে ঠিকভাবে শেষ করো। মাঝপথে থেমে যাওয়া মানে নিজেকে শত্রুর কাছে নতজানু করা। প্ল্যান ইজ টোটালি রেডি, বাট তার আগে একবার আমেরিকায় যেতে হবে। একটা ডিসকাস মিটিংয়ের অ্যারেঞ্জ করো। ব্ল্যাক শ্যাডোর সব মাফিয়াদের আপডেটটা জানাও। আরান মনোযোগ সহকারে সবটা শুনল। এই অদ্ভুত ব্যক্তিত্বের মানবের গেম গোমর ফাঁস করা যেন আরানের সাধ্যের বাইরে। এই যেন মাটিতে গর্ত খুঁড়ে বাস করা এক বিচিত্র প্রাণী, যার অন্তর অব্দি পৌঁছানোর ক্ষমতা কারণেই। আরানটা দীর্ঘশ্বাস ফেলে পড়ল। এতদিনেও আদৌ সুরক্ষিত আছে তো, নাকি কেউ বীজ বানিয়ে? আরানের বাক্য স্পষ্ট বিদ্রুপ কল হাসিও আচমকা সেজাদ আরানের কলার চেপে ধরল। আরান পলকে হকচকে উঠল। সেজাদ রক্তচক্ষু নিয়ে তাকিয়ে দাঁতে ধোঁয়া চেপে বলে, ডোন্ট কল হার বিচ আরান, শি ইজ স্টিল হলি। সহসা কলার চেপে ধরা বিস্ফোরিত নয়নে তাকালো সেজাদের পানে আরান। পরক্ষণে আরান খেয়াল করলো দুশোর মণিজোড়া কোনো কিছু জরিপ করতে ব্যস্ত। সেজাদ কি বিষয় জারিপ করছে সেটা ঠাউর হতেই থমকালো আরান। তৎক্ষণাৎ আরান ভঙ্গুর নরম গলায় বলে, ট্রাস্ট মি শেহজাদ, এটা অ্যালার্জির দাগ। আরানের অযৌক্তিক কথা শুনে আকস্মিক সেজাদ গলা চেপে ধরল। আরান সেজাদের হাত ছাড়ানোর জন্য ছোটাছুটি করতে লাগলো। তবে আরানের
বেশি বেগ পোহাতে হলো না। তার আগেই শেহজাদ গলা ছেড়ে দিল। আরানের ঠোঁট দুটো ফাঁক করে নিঃশ্বাস টেনে নিল। এক্ষুনি যেন জানটা তারা শরীরে থাকতো না, বেরিয়ে দুনিয়া হতে পকার পার হতো। এমন দৃশ্যপট দেখে ভয়ে রিকের হাত পা ঠান্ডা হয়ে আসছে। ওয়াসিফ শেহজাদ চৌধুরী ঠিক কতটা ভয়ঙ্কর সেটা রিক ভালো করেই জানে, কিন্তু আরান তার ভাই হওয়ার পরেও কি তাকে ছেড়ে দেওয়া যায় না? পরক্ষণে শেহজাদের গতিবিধি ঠাওর হতে রিকের দৃষ্টি শীতল হয়ে এলো। সত্যি দুজনের বন্ধু মাত্রাতিরিক্ত সুন্দর, দুজন দুজনকে কত ভালো বোঝে। টেবিলের উপর রাখা ফার্স্ট এড বক্সের ঢাকনা খুলে নরম তুলোতে অ্যান্টিসেপ্টিক লাগে। শার্টের উপরে বোতাম দুটো খুলে আরানের বুকের বাম পাশটার দিকে দৃষ্টি তাক করে দেখে সেখানটায় বড় বড় সরল রেখার মতো ব্লেডের দাগ। ব্লেড দিয়ে আঁকা দাগের স্থানটা চামড়া ফুলে উঠেছে। স্থানটা পর্যবেক্ষণ করলেই বোঝা যাচ্ছে কেউ উক্ত স্থানে কেউ নৃশংসভাবে প্রহার চালিয়েছে। আঘাতপ্রাপ্ত স্থানে আলতো করে তুলো লাগাতে লাগাতে শেহজাদ তাচ্ছিলের কঞ্চে বলে, ইউ নো মাফিয়া এরিক, ইউ আর এ সাইকো। যার কাছে জীবন একটা পরিহাসের অধ্যায় মাত্র। কেউ নিজেকে এভাবে আঘাত করতে পারে সেটা আমার ধারণার বাইরে। বারবার নিজেকে আঘাত করে শত্রুদের সামনে নতজানু করাটা কি ঠিক? গোটা কয়েক বাক্যগুলো শ্রবণ করে আরান বিদ্রুপ হেসে দৃষ্টি স্থিরবিদ্ধ করে বলে উঠছে, সরি, রাগ কন্ট্রোল করতে পারিনি। জীবনে হারাতে হারাতে আমি ক্লান্ত শেহজাদ। নিষ্ঠুর পৃথিবীতে স্নিগ্ধ কোমল মনের মানুষ খুব কম আছে। যারা আছে তারা সব এক একটা ষড়যন্ত্রকারী, বিশ্বাসঘাতক। সহিংসতা এত পর্যায়ে বেড়ে গেছে যে এখন কে আপনজন কে পর সেটা বোঝা দেয়। আবার সেটাও বোঝা দেয় আপনজনকে ভিড়ে কে মুখোশের আড়ালে ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে। শেহজাদ আরানের ক্ষতটা পরিষ্কার করে দূরে সরে এসে বলে ভয়ঙ্কর হাসকি স্বরে, তুফানকে কখনো ইটের দেয়াল থামাতে পারে না। তাকে থামানোর জন্য নিজেকে পাহাড় বানাতে হয়। একটা তীরের আঘাতে কখনো পাহাড় ধসে পড়ে না, ঠিক তেমনি এক ধাক্কাতে কখনো শত্রুদের টনক নড়ে না। তাকে দুর্বল করতে বারবার বারবার আঘাত করতে হয়। নিজেকে আঘাত করা বোকামি ছাড়া আর কিছু নয়। শেহজাদের কথার মর্মার্থ বুঝতে সক্ষম হয়েছে আরান। ও শেহজাদের করা ইঙ্গিত বুঝে বাঁকা হেসে বলে, ব্ল্যাক শ্যারো উইলসন গিভ রেজওয়ান তালুকদার এ ব্রুটাল ডেথ। অমুক আজ তারা প্ল্যানিং করে গেম সেট করতে একত্রিত হয়েছে। এত কিছুর মাঝে হঠাৎ করে শেষদের নোজ ব্লিডিং হতে শুরু করেছে। এটা দেখে আরান একটু ঘাবড়ালো। আরানের কথার প্রত্যুত্তরে শেহজাদ টিস্যু নিয়ে নাকের নিচে ছোটের উপরাংশে লেগে থাকা রক্ত মুছে বলে, জীবন মরার বাজি শুরু হয়ে গেছে আরান। খুব জলদি দুশ্মনদের চেহারা থেকে মুখোশ খুলে পড়বে। তখন ওয়াসিফ শেহজাদ চৌধুরীর সামনে তার সব দুশ্মন প্রকাশ্যে আসবে। তখন মাটিতে বইবে রক্তের বন্যা, আর সেই রক্তের বন্যা স্বয়ং আমি তৈরি করব। দিক বিদিক জ্ঞানশূন্য মানবীর মাধুর্যে ঘেরা আক্ষি জোড়ায় এখন বিরাজ করছে ভয়ঙ্কর নির্বাক চাহনি। মস্তিষ্কের অন্তস্থে হাজারো জট পাকানো চিন্তার ধুলো আকারে উড়িয়ে চেহারায় অভিব্যক্তি স্বাভাবিক রাখার সর্বোচ্চ প্রয়াস শেষে তবুও কোথাও না কোথাও যেন এসে তার প্রয়াস খাপছাড়া লাগছে। কেননা তার সম্মুখে দাঁড়িয়ে থাকা মানব অস্তিত্ব মোটেই চলেনি। তার এরূপ নাচ্য অরুর অভিব্যক্তির মিথ্যে অভিনয় দেখে নাইদের মাথায় ব্যাপক চক্রাকারে ঘুরছে। নাইদের সূক্ষ্ম দৃষ্টিতে যাও কৌতূহল ছিল, এখন তা অতিশয় বিতৃষ্ণায় রূপান্তরিত হয়েছে। জীবনের সবচেয়ে কঠিন কাজ হলো সঠিক জীবনসঙ্গী নির্বাচন করা, যেই কাজে তুমি হারোরা শিকদার ব্যর্থ। মায়াবিনী সচকিত হয়ে তাকালো। মুহূর্তেই অতল সমুদ্রের মতো গভীরে লোচনে দেখা গেল রাগের আভাস। অনলের ন্যায় নেত্রযুগল নারীদের পানে নিক্ষেপ করলো। সজ্জিত কারুকাজে তৈরি মনোহর ঠোঁট জোড়া থিত্তির করে কাঁপছে। এই রূপ, এই রুদ্ধ মূর্তি দেখে চমকালো নাহিদ। নিজের কথার পাছে নিজেই ভিমরি খেলো ও। নাহিদ, মানসিক ভারসাম্যহীনদের মতো কথা বলিস না, তোকে এসবে মানায় না। বাক্যগুলো কর্ণগোচর হতে মনে হলো সারা শরীরে কেউ অ্যাসিড ছিটিয়ে দিয়েছে। মায়াবিনী আজ খেপেছে, সেটা ভালোই উপলব্ধি করতে পারছে নাহিদ, কিন্তু সেও দম্বার পাত্র নয়। অতএব নাহিদ অরুর ভাষ্যকে সম্পূর্ণ অবজ্ঞা করে কণ্ঠে কঠিনতা এনেই বলল,
আমি মানসিকভাবে এবং শারীরিকভাবে সুস্থ একজন মানুষ, কিন্তু আমার মনে হচ্ছে তুমি অসুস্থ। না হলে এরকম উদ্ভট ব্যবহার কেউ করে না আরোরা। নাহিদের গা ছাড়া ভাব দেখে অরু ভেতরে ভেতরে রাগে ফেটে যাচ্ছে, তবুও সে প্রকাশ করছে না। ভদ্রভাবে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু এতে অরু সফল হওয়ার বদলে উল্টো ফেঁসে গেল। অরু থমকে উঠল। অপরিচিতদের মতো কথা বলা বন্ধ কর নাহিদ। সত্যি কি আমি পরিচিত কেউ? নাহিদের পাবলিশিং কথার পাশে অরু ক্ষিপ্ত হয়ে শক্ত কণ্ঠে বলে, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ নাহিদ। কি যা তা বলছিস? তুই পরিচিত কেন হবি না? তোর সো কল্ড বাক্যগুলোর শেষে ইমিডিয়েট ফুল স্টপ বসা। একটু থেমে নিজেকে শান্ত করলো অরু। এই রূপকথার পরীর রাগের তোপে যেন আজ পুরো বিশ্ব ভস্ম হয়ে যাবে। প্রবল বেগে বাড়তে থাকা রাগকে ধিক্কার দিয়ে শান্ত কণ্ঠে বলে, নাহিদ, আই নো তুই এরকম কমপ্লিকেটেড ব্যবহার কেন করছিস। দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হলো ধৈর্য ধারণ করা। এখন তোকে এই কঠিন কাজে সফল হতে হবে। একটু ওয়েট কর, সব মিটমাট হলে তোকে আমি নিজে পুরো সত্যিটা জানাবো। একটু ধৈর্য রাখ, দেখবি ধৈর্যের ফল মিষ্টি হয়। পাতলা পাকানো কথা শুনে সমুদ্রের ঢেউয়ের মতন উথাল পাতাল করা বিচলিত হৃদয়টা শান্ত হয়ে এলো নাহিদের। কোনো ভারী বোঝা যেন নেমে এলো তার গর্দান থেকে। তবুও রাত ইচ্ছাকৃতভাবে বলল, তোর কোনো সিক্রেট কথা শোনার মতো ইচ্ছা কিংবা আগ্রহ আমার নেই। তোর ইচ্ছা হলে ওই 3 মোড়ের সামনে থালা দাঁড়িয়ে থাকা রফিককে গিয়ে শুনতে পারিস, আমি কিছু মাইন্ড করবো না। নাহিদের একঘেয়েমি ঘাটতারা কথার বিপরীতে অরু বাজখাই গলায় বলল, নাহিদ, তোর ননস্টপ বকবক বন্ধ করি। শেমলেসের মতো কথা বলছিস না। আলোচনার মুখ্য বস্তুকে সম্পূর্ণরূপে দূরীকরণ করে কথার টপিক পাল্টে বলে, আচ্ছা, তুই যে মন স্থির করেছিস ওয়াসিফ শেহজাদকেই তোর চাই, সেটা কি আদৌ ঠিক সিদ্ধান্ত? প্রথমে তো তোদের সম্পর্কটা নিয়ে অনেক ঝামেলা হবে পরিবারে। দ্বিতীয়ত, তুই যদি কোনোদিন জানিস শেহজাদ ভাই খারাপ, তখন তুই কি শেহজাদ ভাইকে ঘৃণা করবি? লোকে বলে ভালোবাসা সবচেয়ে মুশকিল, কিন্তু তার থেকেও মুশকিল যাকে ভালোবাসো তাকে ঘৃণা করা। আর আমি হাজার চেষ্টা করেও ওয়াসিফ শেহজাদ চৌধুরীকে ঘৃণা করতে পারবো না। সে আমার সাথে না থাকলেও তার অস্তিত্ব আমার হৃদয়াঙ্গনে হামেশা আছে। মাঝপথে সহসা ফোন বেজে ওঠে অরুর। থতমত খেলো, হাতে থাকা ফোনটা ডিসপ্লে দিকে দৃষ্টি তাক করে কলদাতার নাম দেখে চরম আশ্চর্যিত অরু, সাথে বাকরুদ্ধ পচে। অরু নাইদের দিকে এক পলক তাকে বাগানের দিকে চলে গেল কথা বলতে। চিন্তারা মস্তিষ্কে ফুটন্ত গরম পানির মতো করে গড় গড় করে ফুটছে। শূন্য মস্তিষ্কের দিক বাখারা অবস্থা। বাতাসের অশনি গর্জন আজ বাহ্যিক নিসর্গে নিজ গুণ না দেখিয়ে অন্তস্থ মনে গুণ দেখাতে ব্যস্ত। কোনো পন্থা খোলা না পেয়ে একেবারে খামচে ধরেছে মোমের মতো নরম সেই হৃদয় ফোরে ব্যাব্রেশন। মনে হচ্ছে দুনিয়া কাঁপানো কোনো বিকট শব্দ। সেই শব্দটা তীরের মতো গিয়ে বিঁধেছে নরম হৃদয়। কলটা রিসিভ করে কাঁপা কাঁপা হাতে কানে তুললো ফোনটা। অজানা আতঙ্কে থুকথুক করছে অন্তর, যেন এই বুঝি কোনো খারাপ সংবাদ আসবে। সর্বোচ্চ সাহস সঞ্চয় করে কাঁপতে থাকা জনকণ্ঠে বলো, হ্যালো। অরু কণ্ঠস্বর শ্রবণ করার পরপরই অপর পাশ থেকে কেউ একজন সুবিন্যস্ত বাক্য এক নাগারে কিছু কথা বলল। There is good news for you beautiful girl. অরু গলা আংশিক পরিমাণ ভিজি শুধালো। বাক্য হোয়াটসঅ্যাপ ডক্টর আনায়া। আরোরা আমার স্কুল পর্যায়ে বলছে আমরা শীঘ্রই কাঙ্ক্ষিত উদ্দেশ্যে সফল হতে চলেছি। কাজ একটু আগেই মেয়েটা রেসপন্স করেছে। মেয়েটার একবার হুঁশ ফিরে আসলে সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে। হসপিটালে কুইক চলে আসো তুমি। কর্ণগোচর হতে অরু অশান্ত হৃদয় আনন্দরা ঢেউ আকারে বয়ে যেতে শুরু করলো। অতি তৃপ্তে ঠোঁটটা কোনায় ফুলে উঠল বিস্তীর্ণ হাসে। কিন্তু নিজের অবস্থান খেয়াল হতে অরুর মুখটা কালো করে বলল, ডক্টর, আমি এখন কৃষ্ণপুর গ্রামে অবস্থানরত। এই মুহূর্তে হসপিটাল যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। কৃষ্ণপুর গ্রামে থেকে হসপিটালে ডিস্টেন্স অনেক বেশি। অরুকে মন খারাপ করতে দেখে ডাক্তার আনায়া আশ্বস্ত স্বরে বলল, ওকে, ডোন্ট প্যানিক। তুমি ঢাকায় ফিরে এসো হসপিটালে। ততদিনে আমি সামলে নিচ্ছি ব্যাপারটা। খুশিতে অরু দিশেহারা আখিজোড়া থেকে গড়িয়ে পড়লো কয়েক ফোঁটা অশ্র। এই অশ্রু কোনো দুঃখ বেদনা নয়, এই অশ্রু শুধুমাত্র আনন্দে আত্মারা। অরু উত্তেজিত হয়ে বলে, থ্যাংক ইউ সো মাচ ডক্টর।
Truly, you has become an angel in my life. ধৈর্য যে আর কুলাচ্ছে না ডক্টর। বার্তা আদান প্রদানের মাঝে ডাক্তার আনা বাস্তবতা বোঝার সুবিধার্থে অরুকে উপদেশে সুরে বলে, Most welcome, beautiful girl. Listen, Aurora, it's thrilling story. So, you have to be patient till the end of the story. Yeah, I understand, doctor. সম্মতি জানিয়ে বিদায় বার্তাটা আদনানের পর অপর প্রান্তে ডাক্তার আনায়া ঠোঁট কামড়ে কিছু একটা ভেবে শুদ্ধ হয়। আচ্ছা, জিনিয়াকে জানাবে না কথাটা? নো ডক্টর, জিনিয়া একটু সফট হার্টের মেয়ে, অল্পতেই ভেঙে পড়ে। আজ পর্যন্ত ও জানে না জিজ্ঞাসা আন্টির মৃত্যুটা কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, ওটা একটা মার্ডার ছিল। ওকে এসব কিছুই জানানো যাবে না। ইনফ্যাক্ট আমি এখনও নাহিদকে পর্যন্ত কোনো কিছু বলিনি। আগে স্টোরির মেইন পয়েন্টটা খুঁজে বের করি, দেন জিনিকে সত্যিটা বলবো। ধনী বাক্যগুলো পৌঁছে আনা সতর্কতার সাথে বলল, ওকে, যা তোমার ইচ্ছে। তবে আমার মনে হয় তোমাকে একটু সেফ থাকতে হবে, কারণ মেয়েটাকে সেদিন তুমি হসপিটালে নিয়ে এসেছিলে। সেই হিসেবে গেমাররা কোনো ক্রমে যদি তোমার খোঁজ পায় তাহলে অনেক বড় অঘটন হয়ে যাবে, তাই একটু সাবধানে থাকবে। আতঙ্কিত হওয়ার বদলে প্রশস্ত হেসে পারে, ও ডক্টর আনায়া শেখ, আপনি ভুলে যাচ্ছেন মেয়েটাকে নয় 6 বছর আগে হসপিটালে অ্যাডমিট করেছিলাম। 9 বছরে যখন কোনো খারাপ কিছু হয়নি তখন আশা করি সামনেও কিছু হবে না। আর জীবনে যদি চ্যালেঞ্জ না থাকে তাহলে জীবনটাই বৃথা। বিপদের সম্মুখীন হয়ে বিপদটা কাটিয়েই তো নতুনত্ব কিছু শিখবো, তাই না? ঘড়িতে বর্তমান সময়ে পরখ করে আনায়া ব্যস্ত ভঙ্গিতে বলে, আচ্ছা বিউটিফুল গার্ল, এখন রাখি, আমার পেশেন্ট দেখার টাইম হয়ে গেছে। ওকে। কান থেকে ফোনটা নামানোর সাথে সাথে কান ফাটানো বিকট শব্দে অরুর কানটা ঝাঁঝরা করে উঠল, যেন ইলেকট্রিক শর্ট পেয়েছে মেয়েটা। অরু হাত দিয়ে কান দুটি চেপে ধরলো। তখন নাহিদকে দেখতে পেল ব্যস্ত পায়ে গেটের দিকে এগিয়ে যেতে। তার মানে আরমানটা এসে পড়েছে, সেটা বুঝতে পেরে অরু নিজেও পা বাড়ল গেটের দিকে। কিন্তু এত কিছুর মাঝে এই তেজস্বী ও দুনিয়ার সর্বতম বোকা হিসেবেই আখ্যায়িত হলো নির্বোধ অরু। আন্দাজি করতে পারল না ধীরে ধীরে এক প্রহেলিকা নিজের অস্তিত্ব আবিষ্কার করছে সে। একটা গোলকধাতা, একটা মায়াবিনী, দুটোর যুগসূত্র বলে দেয় জীবন বজ্রপাত সন্নিকটে। তীব্র খরায় চৌচির হয়ে যাওয়া অন্তটা কিছুতেই উগ্রতা যুক্ত হচ্ছে না। ভেতরে ধুলো আকারে উড়ে বেড়ানো অশোভনীয় চিন্তাগুলোর সংখ্যা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। হৃদয়ের ভেতরটা শুষ্ক মরুভূমির ন্যায় শুকিয়ে কাঠ। উদ্বিগ্ন ভাবিত মুখে টেবিলে বসে আছে ইমদাদ চৌধুরী, মুখশ্রী জুড়ে থমথমে ভাবটা স্পষ্ট উবে উঠেছে। খসখসে কালো ঠোঁটটা কফি পানির মাধ্যমে ক্ষণে ক্ষণে ভেজাচ্ছে। এতে যদি শুকনোর প্রান্তরের মতো বিচলিত অন্তঃকরণ একটু শান্ত হয়, মরুময় স্থান বুকে যদি একটু জলের দেখা পাওয়া যায়। টেবিলের বিপরীতের দিকে চেয়ারে বসে আছে শেহজাদ। ব্যতিগ্রস্ততা ভাবমূর্তি দ্বারা প্রমাণিত দুশ্চিন্তারা দলা আকারে চম্বিকয় আকর্ষণের মতো খামচে ধরছে হৃদয়। তীক্ষ্ণ ধারালো দৃষ্টিতে তাকে আছে ইমদাদ চৌধুরীর পানে। চোখের ভাষা তার আগামী পদক্ষেপ আংশিক পরিমাণ আজ করা যাচ্ছে না। কলরববিহীন জায়গাটা গুমট রূপ ধারণ করে নিস্তেজ হয়ে রয়েছে। কিছু সময় উত্তর স্থানে নীরবতা বিরাজ করার পর চৌকর শেহজাদ হাত থেকে চেনের কইটা খুলে টেবিলে রেখে গম্ভীর স্বরে বলে, জানা মতে আজ থেকে ঠিক 4 বছর আগে এই দিনটায় হিয়া মিসিং হয়েছিল, রাইট? কথাটা শ্রুতিগোচর হওয়ার সাথে সাথে ইমদাদ চৌধুরী ত্বরান্বিত বিস্ফোরিত নয়নে চাইল যেন সে পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক আমোদ শুনেছে। কফির মগটা শব্দ করে টেবিলে রেখে মিনি সেকেন্ডের জন্য অতীতের ভাবনে ডুব দিল। আজ এত বছর পর হঠাৎ কেন এই প্রশ্ন, সেটা ভেবে উদ্গ্রীব হয়ে উঠল তার মন মস্তিষ্ক। কার্যদক্ষ, যাহার সকল কাজে অভিজ্ঞতা ও পারদর্শিতা আছে, চালাক সতর্ক শেহজাদ উঁচিয়ে চেয়ে ভাবমূর্তি দ্বারা বুঝিয়ে দিল সরজলদি উত্তর দিতে। তার ইশারা বোধহয় বুঝতে সক্ষম হলো ইমদাদ চৌধুরী। বক্ষস্থল অজানা আশঙ্কায় ধুকধুক করলেও চেহারা আদলে জোরপূর্বক সিরিয়াস ভঙ্গিমা এনে কবিতা আবৃত্তির মতো করে লম্বা সার সংক্ষেপে বলে,
4 বছর আগে ঠিক আজকের এই দিনটাই তাসরিও হিয়াকে নিয়ে শপিং করার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিল, কিন্তু বাড়ি থেকে বেরোনোর ঠিক 2 ঘন্টা পর আমরা খবর পাই হিয়াকে শপিং মলের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হন্য তন্ন করে খুঁজতেছিলাম ওই দিন, কিন্তু হিয়াকে কোথাও পাওয়া যায়নি। আইনের সাহায্য নিয়েছিলাম, পুলিশ টিম অনেক চেষ্টা করেছিল হিয়াকে খুঁজে বের করার, কিন্তু তারাও ব্যর্থ হয়েছিল। এতটুকু বলে তিনি তার বাক্য দাড়ি বসালো। তার এহেন ভাষ্য পাঠে সাংঘাতিক বিরক্ত শেহজাদ। এতক্ষণ ধরে মনে হয়েছে এই ভদ্রলোক টিচারের সামনে তার হোমওয়ার্ক মুখস্থ করে বলছিলেন। নিমিষেই তার চিত্ত রাগান্বিত হয়ে উগ্রস্বরে বলে, এই একটা কাহিনী শুনতে শুনতে আমি অতিষ্ঠ মিস্টার ইমদাদ চৌধুরী। শেহজাদের ভাষ্য যেন দূরস্থ বিষয়ে প্রবেশ করতেই পারে এমন তীক্ষ্ণতি, যা অতি দ্রুত, অতি ক্ষিপ্র তীক্ষ্ণ গতিতে কারো যান কবজ করতে সক্ষম। ধারালো চক্ষুচোরার পানি কিছুক্ষণ যাবৎ চেয়ে রইল ইমদাদ চৌধুরী। শেহজাদ ইমদাদ চৌধুরীর দৃষ্টি সম্পূর্ণরূপে উপেক্ষা করে নিজ ভাষ্যে কঠিন এনে শক্ত কণ্ঠে বলে, হিয়া ড্রাইভারের মেয়ে বলে কি তোমরা সেদিন ওর নিরাপত্তাকে গুরুত্ব দাওনি ড্যাড? ওই দিন যদি চাচি আর হিয়ার সাথে অন্য কেউ যেত, তাহলে হয়তো মেয়েটার জীবনের এই পরিণতি হতো না। এখানে চাচির কোনো দোষ নেই এটা বললেও অনেক কম হবে। ইমদাদ চৌধুরীর বক্ষস্থল ছ্যাদ করে উঠল, বুকের অভ্যন্তরে ভাগে তোলপাড় শুরু হলো। এটা কেমন কথা? তিনি কখনো হিয়াকে পরের মেয়ে চোখে দেখেনি। চাইশা আর মাইরাকে যেমন স্নেহ করে, ঠিক তেমনি হিয়াকে নিজ মেয়ের মতো স্নেহ দিয়েছেন। অনাকাঙ্ক্ষিত দোষারোপে তার অন্তর্মহল উত্তেজিত হয়ে উঠলেও তিনি নিজেকে শান্ত করে বলে উঠছেন, শেহজাদ, এসব কি বলছো তুমি? হিয়াকে আমি সবসময় নিজের মেয়ের চোখে দেখে এসেছি। রাইসা আর হিয়াকে কখনো আলাদা চোখে দেখিনি। দুজনেই আমার মেয়ে। আর সেই দিনের পর থেকে তাসরিও অনেক অনুতপ্ত। শফিক আজও তাসরিয়াকে ক্ষমা করতে পারেনি। প্রতিনিয়ত নানাভাবে হ্যারাস করেছে, কিন্তু মানুষ মাত্রই তো ভুল হয়, তাই না? নিশ্চয়ই ওই দিন বেখেয়ালিতে শপিং করতে ব্যস্ত ছিল, তাই হিয়া কখন সেদিনের ঘটনাটা লোকাতীত ছিল শেহজাদের কাছে। খবরটা তার কানে যাওয়ার সাথে সাথে তার অন্তঃকরণ থেকে দয়া, মহত্ব, উদারতা সব বিলীন হয়ে হৃদয় প্রাঙ্গণে ভর করেছিল হিংস্রতা, প্রখর, তীব্র, তীক্ষ্ণ তেজা। শেহজাদের হাতের দ্বারা সুবিন্যস্ত পরিবার লঞ্চপন্থ হতে হতে বেঁচেছিল সেদিন। বিরাট বড় ঝামেলা হয়েছিল, যে ঝামেলায় ধারালো অস্ত্রের বলির পাটা হয়েছিল তায়স্ত্রে। শেহজাদ ম্লান এসে খড়খড়া কণ্ঠে বলে, বাবা, অযৌক্তিক লজিক দেয়া বন্ধ করো। চাচির উচিত ছিল হিয়াকে দেখে রাখা। তিনি হিয়ার দিকে মনোযোগ দেননি সেই দিন, তাই এরকম একটা দুর্ঘটনা ঘটেছে। আর সেই দিন গার্ডরা কি করছিল? একটা মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারলো না। শেহজাদের প্রকাশ করা ভাষ্য সংশোধিত করার তাগিদে গলা আংশিক পরিমাণ ভিজে ব্যস্ত ভঙ্গিতে ভদ্রলোক বলল, তুমি যেটা ভাবছো সেটা নয় শেহজাদ। তাসরিও ইচ্ছা করে কাজটা করেনি, এটা ওর ভুল ছিল। আর সেই দিনই বডিগার্ডরা তাদের সাথে ছিল, কিন্তু কিভাবে যে তাদের চোখ ফাঁকি দিয়ে হিয়া হুদাও হয়ে গেল সেটা বুঝতে পারছি না। তুমি কে কি ভেবে কি করলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। হিয়া কেন মিসিং হলো এই প্রশ্নটায় অনেক কিছু আসে যায়। ড্যাড, তোমার অনুরোধে আমি 6টা মাসের জন্য বিডিতে পাঠিয়েছিলাম, কিন্তু তোমরা কি করলে? ওকে সারা জীবনের মতো দূরে পাঠিয়ে দিলে আমার থেকে। তাচ্ছিলের হাসি হেসে কথাটা বলে প্যাকেট থেকে সিগারেট বের করলো শেহজাদ। তারপর লাইটার দিয়ে সিগারেটটা জ্বালানো প্রান্তটা জ্বালিয়ে ছোচের ফাঁকে দিয়ে ফুঁকতে লাগলো। অপ্রীতিকর ঘটনা দৃশ্যমান হতে চরম আশ্চর্যিত হলো ইমদাদ চৌধুরী। এই দৃশ্যপট দেখে তার চক্ষু ছানা পড়া, এক্ষুনি যেন অক্ষিকোটর হতে চক্ষুদয় পগার পার হবে। শেহজাদ এক মনে যখন সিগারেট ফুঁকছিল, তখনই সহসা ইমদাদ চৌধুরী অবাকের চূড়ান্ত পর্যায়ে গিয়ে বলে ওঠে, কখন থেকে এসব খাওয়া শুরু করলে? তুমি না সবাইকে জ্ঞান দিয়ে বেড়াও সিগারেট খাওয়া ভালো নয়, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তাহলে এখন নিজেই খাচ্ছ কেন? এমন দুঃসহ কথার পাশে শেহজাদ চোখ ছোট ছোট করে চেয়ে নিজের গম্ভীরতার সর্বোচ্চ ধাপে থতস্থ করে মিনিট কঞ্চে বলল, আমি কাউকে কৈফিয়ত দিই না, কিন্তু সম্পর্কে তুমি আমার বাবা হও সেই সুবাদে কিছু কথা বলি। রং, আমি সবাইকে নয়, শুধু তোমার বয়সীদের বারণ করে এসব না খাওয়ার জন্য। বাবা হওয়ার ইচ্ছা না থাকা সত্ত্বেও অনেক কথা তোমায় বলে ফেলেছি, এবার সসম্মানে আসতে পারো। এমন কথায় ভদ্রলোক চরম অপমানিত বোধ করল।
অপারক নিদারুণ যন্ত্র নিংড়ে যাওয়া হৃদয় জুড়ে হাহাকার। কেন তার হৃদয়াঙ্গন অদম্য কষ্টে ঘেরা তা জানে না ভদ্রলোক। তবে তার স্ত্রীর উপর জমে থাকা ক্ষোভ যে তার উপর প্রয়োগ করছে সেটা ঠিকই আত্মস্থ করতে পেরেছে ভদ্রলোক। কোনো রূপ প্রতিক্রিয়া ছাড়াই তিনি বিনা বাক্যে কামরা ত্যাগ করলেন। তীক্ষ্ণ মিশ্রিত ধূসর চোখ জোড়া ইন্দ্র চৌধুরী যাওয়ার পানে কিছুক্ষণ চেয়ে রইল। ততক্ষণে হাতে থাকা সিগারেটের আয়ুকাল ফুরিয়ে মাধ্যমা ও তর্জনী আঙ্গুলের ডগা খানিকটা পুড়েও গেল। হাতে ব্যথা অনুভব হতে যদি থাকা সিগারেটটার শেষ অংশটা ফেলে দিল ফ্লোরে। অতঃপর বড় বড় করে শ্বাস নিল। না, কিছুতেই শান্ত করতে পারছে না অশান্ত মনটাকে। এসব নেশাদ্রব্যের দ্বারা তার মেজাজটা ঠান্ডা হবে না। হুট করে অযাচিত কোনো কিছু মনে পড়তে সেজার টেবিলের উপর বিদ্যমান ফোনটা হাতে নিয়ে পাসওয়ার্ড আনলক করল। ফোন আনলক হতে হোম ওয়ালপেপারে একটি মেয়ের হাস্যোজ্জ্বল ছবি ভেসে উঠল। ছবিটাতে একটা মেয়ে ব্ল্যাক কালারের শাড়ি পরে দাঁড়িয়ে আছে, এক হাতে চুলের কিছুটা অংশ আলতো করে ধরে, দৃষ্টিভঙ্গি তার বাম দিকে, অন্য হাতে মোবাইল রয়েছে। ছবিটাতে থাকা মেয়েটাকে নিজের চোখে খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করছে সেজার। চিপ আস্কিসারি বলে, ইউনিভার্স আমার জান, এভাবে সেভাবে সবভাবে তুমি কিভাবে এতটা পারফেক্ট? আমার অশান্ত বিচলিত হৃদয়টাকে শান্ত করতে তোমার এই একটি প্রতিবিম্বই যথেষ্ট। মিস ইউ সো মাচ মাই হোয়াইট মুনলাইট। শুনশান নিস্তব্ধ পরিবেশটা এখন কলকল ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে। নিরিবিলি চারিপাশটা উজ্জ্বল হলুদ লাল নীল আলোয় প্রজ্বলিত। পুরো ছাদ বিভিন্ন রকমের মরিচ বাতি লাগানো হয়েছে। ছাদের একপাশে স্টেজ বসানো হয়েছে বধূকে বসানোর উদ্দেশ্যে। ছাদের ফ্লোরের মধ্যখানে একটা বড় গোলকার ন্যায় আলপনা আঁকানো। ছাদের কিনারা জুড়ে থাকা আঁকাবাঁকা গাছের ডালগুলো কেটে বাগানের পশ্চিমাংশে জড়ো করা হয়েছে। বড় বড় ডেকচি করে আজকে ভোজ আয়োজন এসব লাকড়ি দিয়ে করা হবে। ছাদের কিনারায় কিনারায় মোমবাতি জ্বালিয়ে দেওয়া হয়েছে বাতাসের আর্দ্র স্পর্শে কিছুক্ষণ পরপর যাতে নিভে না যায়, তাই মোমবাতিগুলোর চারপাশে বড় কাচের বক্স লাগানো আছে। আনিশাকে মেহেদি পরিয়ে দেওয়া গুরু দায়িত্বটা ওরু নিজ কাঁধে নিয়েছে। দায়িত্বশীল মেয়েটা নিজ কর্ম ঠিকভাবে সম্পূর্ণ করো। গর্জিয়াস মেহেদির ডিজাইনের ফাঁকে বড় করে লিখে দিয়েছে রানিশা, যেটা দেখে সবার মতো হাই হুতাশ। এটা কি লিখলো বরের নামের জায়গায়? মুরব্বীদের এক এক ঝাটকিতে অরুর কলিজাটা যখন বের হওয়ার উপক্রম, তখনই অরু মুখ খুলে কথাগুলো এত তাড়াতাড়ি বলেছে যে মুখ দিয়ে কথা নয়, আগুনের ফুলকি বের হচ্ছে। তোমরা সবাই চুপ করো, আমি কোনো ভুল করিনি। নাম ঠিকঠাকই লিখেছি, মাথা কাটলেই বুঝবে রানিশা কেন লিখছি। তৎক্ষণাৎ নাহিদ আন্দাজের উপর ঠিল ছুঁড়ে মেরে বলে, আচ্ছা হলো রানিশা আরান ভাইয়া আর আনিশা আফির কাপল নেম নয় তো? আরানের রান, আনিশার নিশা, দুটোকে জোড়া লাগিয়ে রানিশা। এম আই রাইট? নাহিদের কথার প্রত্যুত্তরে অরু মাথা উপর নিচ ঝাঁকায়, অর্থাৎ নাহিদের কথা ঠিক। এটা দেখে বয়স্ক বৃদ্ধা মহিলারা যত কথা এসব কোনো এটা দেখে বয়স্ক বৃদ্ধ মহিলাদের যত কথা এসব কেন লেখা লাগে? তাদের জামানায় এত কিছু ছিল না। এরকম 7-5 বলে বলে তারা একে একে বিদায় হয়েছে রুম থেকে। আনিসা একটা হলুদ কালারের লেহেঙ্গা পরেছে আজ, গলায় কানে হাতে পরিধান করেছে ফুল দিয়ে তৈরি অলংকার। অনুষ্ঠানে উপস্থিত সবার পরনে হলদেটে রঙের পোশাক। চোখ বুলালে দেখা যাবে কেউ হয়তো হলুদ রঙা শাড়ি পরেছে, কেউ হয়তো হলদে ফ্রক, কেউ গাউন ইত্যাদি ইত্যাদি। আনিসাকে সম্পূর্ণরূপে তৈরি করে স্টেজে বসানো হয়েছে। ইতিমধ্যে বরপক্ষ থেকে আড়ায়া আর তার কিছু বান্ধবীরা আসবে বলা হয়েছে। তাদের জন্য নাস্তা তৈরি করতে ব্যস্ত বাড়ির গৃহিণীরা। রীতিপিয়ার দুটি পা থামার নাম গন্ধ নেই, এদিক ওদিক ছুটোছুটি করতে ব্যস্ত। সব দায়িত্ব নিপুণভাবে সামলাচ্ছে সে। ছোট্ট জামা বিগত 3 ঘন্টা ধরে আবরারের কোল চড়ে পুরো শিকদার বাড়ি ঘুরে বেড়াচ্ছে। নাজিকা বাদে বন্ধুমহলের সবাই সন্ধ্যা নাগাদে উপস্থিত হয়েছে শিকদার বাড়িতে। আবরার এসেছে থেকে জায়মা একটি পলকের জন্য আবরারের সঙ্গ ছাড়েনি। নাহিদের বন্ধু আর সুবাদে সেই 3 বছর আগে জায়মাকে দেখেছে আবরার। এরপর থেকে জায়মার সাথে বেশ ভাব আবরারে। নাহিদ, আবরার আর অরু, এই 3 জনই যেন জায়মার নয়নের মণি। তবে এদের মধ্যে ছোট্ট বাচ্চাটার অনেক প্রিয় একটা মানুষ হলো আবরার। জন্মের পর থেকে কখনো বাবার ভালোবাসা পায়নি জায়মা।
বাবার ভালোবাসা কেমন সেটাও হয়তো জানে না ছোট্ট পরীটা। আবরার ছিল তার সবচেয়ে প্রিয় বান্দা, আজও আছে তাই। তবে জাইমার কিছু কিছু কথা আবরারকে অনেক রুষ্ট করে। এই যে এতক্ষণ ধরে জাইমার বলা প্রতিটি কথা আবরারের গলায় কাটার মতো বিচ্ছে। ক্ষণে ক্ষণে জাইমা আদো আদো গলায় একটা বুলি আওড়াচ্ছে। থুইটি হলো আমার আন্টি, হ্যান্ডসাম মামা হলো আমার মামা। তারা দুজন আমার অনেক পছন্দের। আচ্ছা হ্যান্ডসাম মামা, থুইটি আর ভালো মামা তো ভাই বোন, তুমিও কি থুইটির ভাই? আবরার না পারছে সইতে, না পারছে কইতে। তার ভাতৃতুল্য হৃদয় কতটা সহায়হীন অনুভব করছিল তা বলার মতো নয়। যাকে 4টা বছর ধরে ভালোবেসে আসছে তাকে কিভাবে বোন বলবে? বোন বলা তো দূরে, বোন শব্দটা আবরারের মস্তিষ্কের সীমানায় বাইরে। সেখানে একের পর এক জাইমা এসে বলে যাচ্ছে, আবার ঢোক গিলে গলাটা শুকিয়ে যাওয়া ওটা ভিজে অসহায় দৃষ্টি তাকলে জাইমার পানে। এখন তার দৃষ্টি দ্বারা বোঝাচ্ছে সে ছেড়ে দে মা, কেঁদে পাচ্ছে। আর ভাই বলে বলে আমাকে আহত না করে অস্ত্র পাচারের মাধ্যমে একেবারে নিহতই করে দেয়। নিসর্গের নিষ্ঠুরতায় ঘেরা বাস্তব কতটাই কঠিন, তাই না? যেখানে রয়েছে বিষাক্ত কিছু স্মৃতির বসবাস, যে স্মৃতিগুলো একসময় জীবনের চরমতম সুন্দর মুহূর্ত ছিল। 6টা বছর ধরে রিদিবিয়ার সাথে থেকেছে অরু। এই 6টা বছরের মধ্যে কোনো দিনও এই শক্ত রমণীর মুখে জাইমার বাবার নাম শুনিনি অরু। ব্যাপারটা অবাক্ত রহস্যে ঘেরা। কেননা ঋষাদিনী রিদিবিয়া একদিন অরুকে কিছু কথা বলেছিল, তার ভাষ্য স্পষ্ট প্রকাশ পেয়েছিল বেদনা। জানো আরোরা, জাইমার বাবা একজন প্রভাবশালী লোক ছিল, কোনো কিছুর অভাব ছিল না তার। ওর দিক দিয়ে আমি ছিলাম তুচ্ছ, কারণ আমি একটা অনাথ। আমার জীবনে ওর মতো একজন ভালো মনের মানুষ আসবে সেটা আমি কখনো কল্পনা করতে পারিনি। আমি রাগারাগি করলেও গম্ভীর মানুষটা আমার দিকে শান্ত চোখে তাকিয়ে থাকতো। রাগ সবসময় তার নাকের ডগার উপরে ছিল। সেই মানুষটা আমার উপর কখনো রাগ দেখায়নি। একটা মানুষ কিভাবে এত ভালো হতে পারে আমার জানা নেই, তবে এটা ঠিক সে অনেক ভালোবাসতো আমায়। আমাদের প্রথম দেখা অনাথ আশ্রমেই হয়েছিল। দিনটা ছিল শুক্রবার। এর পরের শুক্রবারে মানুষটা মাদারের কাছে বিয়ের প্রস্তাব দিয়েছিল। মাদার প্রস্তাব নাকচ করে দিয়েছিল, কারণ মানুষটা বাংলাদেশে থাকতো না, বিদেশি ছিল বলে। এরপর পুরো একটা মাস লটকে ছিল আমার পেছনে। মাদারের কথা মতো আমি সর্বক্ষণ উপেক্ষা করেছিলাম মানুষটাকে। একদিন দুপুরে মাদারের কাছে যাচ্ছিলাম আমি, তখনই দেখতে পাই লোকটা মাদারের সামনে হাঁটু গেড়ে বসে মাথা ঝুঁকিয়ে কাঁদছিল আর অনুনয় করে বলছিল যাতে বিয়ের প্রস্তাবটা অ্যাকসেপ্ট করে। এমন পাগলামি দেখে মাদারও রাজি হয়ে যায় বিয়েতে। সবকিছু ভালোই চলছিল জানো। বিয়ের পর আমাকে একটু কষ্ট দেয়নি, কিন্তু মাঝপথে সব বদলে গেল। তার মাত্রাতিরিক্ত ভালোবাসা আমার জীবনে কাল হয়ে দাঁড়ালো। তার মাত্রাতিরিক্ত ভালোবাসা, ছোট ছোট কেয়ারগুলো এখন আমার কাছে অসহায় ভালোবাসার মতো বিষাদময়। একদিন হুট করে সে উধাও হয়ে গেল। আমি আর তার দেখা পেলাম না। শেষবারের মতো এটাও বলতে পারলাম না তার ভালোবাসার ফসল এখন আমার শরীরে ধীরে ধীরে বড় হচ্ছে। মনের মধ্যে জমে থাকা বিষাদময় তিক্ত অনুভূতিগুলো প্রকাশ করার সময় কান্না ভেঙে পড়েছিল রিদিবিয়ার। এই কথাগুলো শোনার পর অরু স্রেফ একটা কথাই ভেবেছিল, মানুষটা নিতান্তই এত ভালো ছিল যা বলে প্রকাশ করা যায় না। সেই মানুষটা হুট করে একদিন ভ্যানিশ হয়ে গেল। মানুষটা ভ্যানিশ হয়ে গেল নাকি তাকে কেউ ভ্যানিশ করে দেওয়া হয়েছে? জট পাকানো প্রশ্নের অরুর মাথার চক্রাকারে ঘুরেছিল তখন। অবস্থানটা ছাদে। যথারীতি সময়ে অনুষ্ঠানে শুরুয়াত হয়ে গেছে। সাউন্ড বক্সে উচ্চ শব্দে গান বাজনা চলছে, কোলাহল সমবেত বহু লোকের অস্ফুট শব্দ, চেঁচামেচি, সঙ্গে কাপল ডান্সের তোড়জোড়, সব মিলিয়ে মনোমুগ্ধকর পরিবেশটা যেন আরও একধাপ তৃপ্তিদায়ক হয়ে উঠেছে। কিছুক্ষণ আগে আড়ায়া আর তার বন্ধু সমেত উপস্থিত হয়েছে শিকদার বাড়িতে। হাতে তাদের আনিসার জন্য উপহার। প্রথমে তাদের জন্য বরাদ্দ করা নাস্তা ভোজন করতে দেওয়া হয়। নাস্তা করার শেষে আড়ায়া সর্বপ্রথম স্টেজে আনিসার পাশে গিয়ে বসে, তার রূপের বাহারের তারিফ করে বাহবা দিচ্ছে। ছাদের এক সাইডে আবরা হাসি মুখে দাঁড়িয়ে আছে। পরনে তার হলুদ রঙের একটা পাঞ্জাবি, সাথে কালো রঙের প্যান্ট, হাতে ব্ল্যাক রোলেক্স ওয়াচ, জেল দিয়ে চুলগুলো সেট করে একদম পরিপাটি। বেশি রাজপুত্রের চেয়ে কোনো অংশে কম মনে হচ্ছে না তাকে। আশেপাশের মেয়েরা হাঁ করে আবরারের আপাত মস্তক
পর্যবেক্ষণ করছে, যেন তাদের সামনে কোনো এলিয়েন দাঁড়িয়ে আছে। তবে আবরার সুক্ষেপ নেই, সে তো তার প্রিয়সীতে বিমোহিত নয়নে দেখতে ব্যস্ত। আবরার ঠিক উল্টো বরাবর দূরে স্টেজে অরু একটু ঝুঁকে আনিসার চুল ঠিক করে দিচ্ছিল। তার পরনেও আনিসার মতোই সেম ডিজাইনের লেহেঙ্গা। বস্তুত পুষ্পিতা, জিনিয়া, আনিসা আর ওরা একই ডিজাইনের লেহেঙ্গা পরিধান করেছে। আবরার তার মন পকেটের প্রেয়সীকে মুগ্ধ নয়নে দেখছে। আবরারের দৃষ্টি স্থানচ্যুত হলো হাই ভলিউমের একটা গানে। হাই ভলিউমে সাউন্ড বক্সে খামোশিয়া আওয়াজ হে গানের সাথে সাথে কাপলরা ডান্স করছেন। চাঁদের মাঝখানে আলপনা করা স্থানটার উপর কিছু কপতি কাপল ডান্স করছে। এতে আরমান তনিও যোগ দিয়েছে। এই দৃশ্যপট দর্শন করে আবরার তার ঘন পাপড়িওয়ালা নেত্রযুগল ফ্লোরের দিকে আবদ্ধ করে কোনো কিছু কল্পনা জল্পনা করে ঠোঁট কামড়ে হাসলো। অতঃপর স্টেজের দিকে অগ্রসর হলো। স্টেজের ঠায় দাঁড়িয়ে থাকা অরুর সামনে এসে আবরারের চলন্ত পা জোড়া থেমে গেল। আকস্মিক আবরারের সামনে আসতে দেখে অরু ঘাবড়ে গিয়ে কিছু পরিমাণ পিছিয়ে গেল। ঘাবড়ালো অরু, সেটা প্রকাশ না করে মেকি হেসে শুধায়, আবরার, তোমার কি কিছু লাগবে? লাগলে বলতে পারো আমায়। অরু পিছিয়ে যাওয়াতে আবরার খানিকটা অরুর সামনে এগিয়ে এসে দাঁড়িয়ে তার করা প্রশ্নের পাশে অকপটে জবাব দেয়, তোমার সঙ্গ। অরুর কপালে দুশ্চিন্তার চড়া ভাঁজ পড়ল। মুহূর্তে চেহারা ভাবমূর্তি পরিবর্তন হইল। অরুর এমন প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করে আবরার ফুস করে একটা শ্বাস টেনে হাত বাড়িয়ে দিয়ে বলে, মে আই। অরু বুঝতে আর বাকি নেই আবরার প্রস্তাব হলো কাপল ডান্সে অংশগ্রহণ করা, কিন্তু অরুর চিত্ত প্রস্তাবটা রাজি হতে নারাজ ছিল। সঙ্গে সঙ্গেই মন মস্তিষ্কের এক অদৃশ্য আবরণে বেষ্টিত যুদ্ধ শুরু হয়ে গেল। মন এক দফায় প্রস্তাবটা প্রত্যাখ্যান করলে মস্তিষ্ক সাবলীল ভাষায় বলছে, আর ওরা আবরার তোর বাড়ির গেস্ট, তাকে তুই এভাবে ফিরিয়ে দিতে পারিস না। একটা মান সম্মানের ব্যাপার আছে তো, তাই না? তাছাড়া সে তোর খুব ভালো বন্ধু, ভুলে গেছিস? মন মস্তিষ্কের এই জিত হারা যুদ্ধে শেষমেশ মস্তিষ্কের নারাজ মনকে নিয়ে অরু হাত বাড়িয়ে সায় জানলো সে ইচ্ছুক নাচতে, কিন্তু নির্বোধ অরু ঠাহরি করতে পারলো না। তার এই একটি ছোট্ট ভুল, এই একটি ছোট্ট পদক্ষেপ তার জীবনে কালবৈশাখী ঝড় তুলতে সক্ষম ছিল, জীবনে গতিবিধি নিয়ম দ্বারা পাল্টাতে সক্ষম ছিল। খামোশিয়া आवाज है तुम सुनने तो कभी छूकर तुम्हें खिल जाएंगे घर इनको बुलाओ कभी बेकरार है बात करने को कहने दो इनको जरा खामोशियाँ तेरी मेरी खामोशियाँ खामोशियाँ लिपटी हुई खामोशियाँ। গানটার সাথে তালে তাল মিলে ডান্স করছে আবরার আর অরু। অরুর মধ্যে জড়তা কাজ করলেও আবরার ঠোঁটের কোণে লেপ্টে আছে মন মুগ্ধ করা হাসি। তার হাসির মধ্যে রয়েছে প্রশান্তির ছোঁয়া, যেন সে আজ এক ভয়ঙ্কর যুদ্ধে জয়ী হয়েছে। অরুর নাগাল পাওয়া আবরারের কাছে একটা যুদ্ধের মতন। আজ অরুর ছোঁয়া পেয়ে সে তার কল্পনার রাজ্যে পাড়ি জমিয়েছে। তাদের নৃত্য পাঠের সময় আবরার অরুর কোমরে হাত দিয়ে ডান্স স্টেপটা করার সময় অনেকটা কাছাকাছি চলে এসেছিল তারা। আবরার আর অরুকে নাচতে দেখে নাহিদ কলার ঠিক করতে করতে একটু এক্সট্রা ভাব নিয়ে জিনিয়ার কাছাকাছি যেতে যেতে বলল, হে গবরানি, এখানে একা একা দাঁড়িয়ে মশামাসির সাথে সঙ্গ না দিয়ে ওদিকটা চলো। নিজ বাক্য সম্পূর্ণ করে জিনিয়াকে কোনো রূপ প্রতিক্রিয়া দেখার সুযোগ না দিয়ে হাত ধরে টেনে ডান্স স্টেজে নিয়ে গেল। কারণ নাহিদ খুব ভালোভাবে জানে গোবর রানী বলায় মেয়েটা ছুটেই যাবে, তারপর কথা কাটাকাটি। এই পর্যায়ে এসে রাগ করে থুপ থাপ পা ফেলে প্রস্থান করবে স্থানটা। তখন নাহিদের মনের কামনা বাসনা অপূর্ণ থেকে যাবে। সৌন্দর্যে ঘেরা চমকপ্রদ নৃত্য আড়ায়ার চাক্ষুষ হতে সে মোবাইলে সম্পূর্ণ দৃশ্যপট ক্যামেরা বন্দি করার কাজে ব্যস্ত হয়ে পড়ল। কয়েকটা ভিডিও শ্যুট করে সে ভাইয়া নামক একটি হোয়াটসঅ্যাপ নাম্বারে
সেন্ড করে দিল। যে ভিডিওগুলোতে স্পষ্ট আবরার আর অরুর কাছাকাছি নৃত্য, কিন্তু এত কিছুর মাঝে বোকা আরায়া বুঝতেই পারল না ভিডিওগুলো সে ভাইয়া আরানের বদলে অ্যাশ ভাইয়া শেহজাদের নাম্বারে পাঠিয়ে দিয়েছে। শেহজাদ এসকে ইন্ডাস্ট্রিতে অবস্থানরত ছিল। সে তার ডেস্কে বসে এই রজনীতে বিদেশি ক্লায়েন্টদের সাথে একটা ইম্পর্টেন্ট মিটিং করছিল। আচমকা ফোনে টুংটাং শব্দে তার মনোযোগ বিঘ্নিত হয়। টেবিলের উপরে থাকা ফোনের লক স্ক্রিনে ভেসে ওঠা মেসেজের দিকে এলোমেলো দৃষ্টি ফেলে ফের মিটিংয়ে মনোযোগ দিল। অপ্রত্যাশিত কোনো কিছুর দর্শনে প্রত্যয়নী বলে অনুরূপে পূর্বাবস্থায় দৃষ্টি ফিরিয়ে ফোন আনলক করে হোয়াটসঅ্যাপে ঢুকে সদ্য আসা ভিডিওটা অন করলো শেহজাদ। অবিশ্বাস্য নজরে ভিডিওতে থাকা মানবীর নৃত্য দেখে শেহজাদ আগ্নেয়গিরি অগ্নুপাতের মতো ফুঁসে উঠল। ল্যাপটপের ওপর প্রান্তে মানবের কোনো কথা হিতাহিত জ্ঞান শূন্য শেষদের কানে পৌঁছাচ্ছে না। ধূসর লোচন যুগ সেই ভিডিওতে চৌমুখের ন্যায় আটকে আছে। মনে হচ্ছে হাজারো সৈনিকদের তীরের আঘাতে ঝাঁঝরা হয়ে যাচ্ছে তার হৃদয়। রাগের উত্তাপে পুরো শরীরের রক্ত যেন চকবগে ফুটছে। গরম ধোঁয়া দুই কর্ণ দিয়ে নির্গত হচ্ছে। শেহজাদ ভিডিওতে থাকা মেয়েটির দিকে এক পলক সূক্ষ্ম দৃষ্টিতে ফোনটা সজোরে আছাড় মারল। অতঃপর টেবিলে থাকা সমস্ত ইলেকট্রনিক্স যন্ত্রপাতি এক নিমিষে ফ্লোরে নিক্ষেপ করে টেবিলটাই 2-3টা পাঁচ মেরে সিংহের ন্যায় গর্জাতে গর্জাতে পড়ল। আরোরা শিকদার, তুমি আজ যে স্পর্ধা দেখিয়েছ তার জন্য জঘন্য শাস্তি পেতে হবে তোমায়। চেয়েছিলাম একটা বেস্ট লাইফ গিফট করব তোমায়, কিন্তু তুমি তা আর হতে দিলে কই। ইউনিভার্স আমার জান, নিজের বরবাদি দেখার জন্য প্রস্তুত হও।